বলো। হ্যাঁ আন্টি। আচ্ছা মিউট করে কথা বলো। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, অনেক সময়। আর তোমার ওই যে প্রশ্ন হচ্ছে ইয়েস, মিউট কর। একটা শুধু যেগুলোতে শুধু আউটপুট লিখতে হবে, শুধু একটা আউটপুট লিখে দিবা। ও শুনতে Yes, আসে না, mute কর, yes. ও শুনতে আসে না, ইয়েস শুনতে আসে না। ম্যাম আপনি একটু মিউট করে দেন। আচ্ছা স্ক্রিন শেয়ার হয়েছে? ম্যাম স্লাইডটা তো দিয়েছি তোমাদের, তাই না? জি ম্যাম। So in the last session we discussed about the planning. What are the different types of organizational plan? ম্যাম আজকে না সিটি হওয়ার কথা, সিটি কি হবে না? আজকে না ম্যাডাম আজকে দরকার নাই। আজকে সিটি হওয়ার কথা। আজকে কি কে এসিটি বললো? অন্তর? কে বললো আজকে না তো? আজকে না তো, আগামী ম্যাম ও সপ্তাহে। একটু ভুলে যায় মাঝে মধ্যে, ম্যাম ওর বাদ দিয়ে না দাও। ম্যাম 1 তারিখে হওয়ার কথা আমি শুনেছিলাম আর কি, এই জন্য জিজ্ঞেস করলাম, কারণ আমার তানিম বলছে না তোমার? 1000 1 টাকা তারিখ না, জরিমানা 10 দিয়ে তারিখ। ও মাথা গোলাই গেছে। ম্যাম একটু সমস্যা হয়েছে ওর, একটু বাদ দিয়ে দাও। আচ্ছা আমি কি সত্যি আসলে 1 তারিখে পরীক্ষা নিব বলছিলাম? না না ম্যাডাম, ম্যাম আজকে অন্তর না, পার্সোনালি দিতে চাইতেছে ম্যাম 1 তারিখে পরীক্ষা, সিটি ম্যাম, নিয়ে নেন আগে। order দিয়ে ম্যাম আমি আপনি একজনকে 1 তারিখ জিজ্ঞেস পরীক্ষা করেছি, নেন, সে আমাকে তাহলে বলেছে। আপনি না জানিয়ে পরীক্ষা 8 দিবেন। তারিখে নিব। জি ম্যাম থ্যাংক ইউ। একটু সবাইকে মুট করে দেন না, সমস্যা হইতেছে, শোনা যায় না। ম্যাম কোন কোন ইয়া আজকে পর্যন্ত যা পড়াবো তা। ম্যাম অনেকগুলো তো। ম্যাম ছিল 2 আর 1 ছিল ম্যাম তো। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম একটু কম করে দিন। প্রশ্নই তো নাই। ম্যাম একটু না কথা থাকলে ম্যাম বোঝার বিষয় তো আছে। হ্যাঁ বলো বলো কি বলতে চাচ্ছ বলো। ম্যাম আমাকে মেবি খুঁজেছিলেন, আমি আসলে একটু যে বাইরে তো, আর এখানে নেটওয়ার্কও খুব যে প্রবলেম করতেছে। কি নাম? আরাফাত প্রীতম? জি ম্যাম, জি ম্যাম। লাস্টে 15। আচ্ছা ওই যে অ্যাটেন্ডেন্সের জন্য খুঁজছিলাম বাবা, অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য। তোকে জয়েন করেছিলাম, আমি ম্যাম একটু লেটে জয়েন করছি, অ্যাটেন্ডেন্স বের হয়ে গিয়েছিলাম। আমি ম্যাম একটু লেটে জয়েন করছি ম্যাম। অ্যাটেন্ডেন্স কি হয়ে গেছে? হ্যাঁ অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। কি নাম তোমার? ম্যাম আমিনুল ইসলাম 181149। দিয়ে দিয়েছি। ম্যাম আমি লেটে জয়েন করছিলাম। কে নাম বলো? নাম বলো। পার্থ, কাইমুজ্জামান পার্থ, 183 ব্যাচে। কাইমুজ্জামান। ম্যাম আমি নেটে জয়েন করছি ম্যাম। 182 128 ম্যাম জাহিদুল ইসলাম লাস্টে। ওকে হ্যাঁ ম্যাম আমি গত ক্লাসে ছিলাম কিন্তু লাস্টে কারণ চলে গেছিল প্রেজেন্টের সময়। কত ক্লাসে ছিলে? জি ম্যাম ছিলাম কিন্তু কারণ চলে গেছিল লাস্ট মুহূর্তে, একদম ডিস্টার্ব ছিল তো এখানে। নাম প্রেজেন্টের সময় অর্ধেক ডাকছিলাম, তারপরে কারণ চলে গেছে। ঠিক আছে এখন দিয়ে দিলাম। তো আমরা ক্লাস টেস্টটা নিতে চাই 8 তারিখ। ম্যাম 8 তারিখে? হ্যাঁ ম্যাম একটু চ্যাপ্টার গুলো সব। ওকে ম্যাম 8 তারিখেই দেন, সমস্যা নেই। চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 দুইটা চ্যাপ্টার পড়বা ভালো করে। ওকে ওকে ম্যাম। ম্যাম এক্সামের ফরম্যাটটা কেমন থাকবে একটু বলে দিলে ভালো হতো। 3-4টা দিব হচ্ছে তোমাদের তো 15 মার্কসের পরীক্ষা, তো 3-4টা এমসিকিউ থাকবে আর বাকিগুলো শর্ট কোশ্চেন। ম্যাম 2 মার্ক আর 4 মার্ক এরকম নাকি 2 এর থেকে মার্ক বেশি? আর 4 মার্ক এরকম, 4 এর উপরে দিব না। আর 4 মার্কসের জন্য 2 লাইন লিখবা, 4 মার্কসের জন্য 4 লাইন লিখবা না। ওকে এই হচ্ছে কথা। ঠিক আছে, গুগল সার্চ করে কপি পেস্ট করবা না, হাজার হাজার লাইনের আমার দরকার নেই। ক্লাসে যেগুলো পড়ানো হচ্ছে ক্লাসের পার্সপেক্টিভ অনুযায়ী লিখবা, ভালো মার্কস পাইতে হবে।
Just- সিটি এর সিলেবাসটা মনে নাই তুমি গুগল সার্চ করে সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2। চ্যাপ্টার 1 এ আমরা পড়েছি হোয়াট ইজ ম্যানেজমেন্ট, হোয়াট আর দ্য ফাংশনস অফ ম্যানেজমেন্ট, ম্যাম হোয়াট আর দ্য রোলস অফ এ ম্যানেজার। এগুলো ম্যাম একটু কথা স্লাইডগুলো বলবো? দিয়ে আছে, স্লাইডগুলো দেখে দেখে একটু পড়বা, ক্লাস রেকর্ডিং গুলো শুনবা, তাইলে কোশ্চেন আচ্ছা। কিরকম হবে ওই ক্লাসে বলে দিয়েছি যে কোশ্চেন এরকম হবে। মনে করো কম্পেয়ারিং অ্যাকচুয়াল পারফরম্যান্স উইথ দ্য স্ট্যান্ডার্ড, দিস ইজ দ্য টাস্ক অফ কন্ট্রোলিং, প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং। এর আনসার কি হবে? এই হচ্ছে কোশ্চেন। কোশ্চেনের ধরন হচ্ছে এরকম। Establishing a strategy, this is the functions of planning, organizing, leading or controlling. Influencing people, this is the function of planning, organizing, leading or controlling. এই টাইপের এমসিকিউ হবে, একটা দুটা এমসিকিউ থাকবে। আর তোমাদের কোশ্চেন যেটা থাকবে, মনে করো যে কোনো একটা সিচুয়েশন দেয়া হবে, ওখানে বলা হবে যে এখানে ম্যানেজারের আসলে রোলটা কি ধরনের রোল প্লে করেছে। সে দুপুরে সবার সাথে একসাথে লাঞ্চ করেছে, এটা কি ধরনের রোল। দুটো প্রজেক্ট গ্রুপের মধ্যে সে কোঅর্ডিনেট করেছে, এটা কি ধরনের রোল। এটা কি লিয়েজন অর ফিগার হেড অর এন্টারপ্রেনিউরিয়াল রোল। ট্রেড ইউনিয়ন লিডারের সাথে বসে দর কষাকষি করেছে, এমপ্লয়ীদের স্যালারি কেমন হবে। নেগোসিয়েশন উইথ দ্য ট্রেড ইউনিয়ন লিডার্স, হোয়াট টাইপ অফ রোল দিস ইজ। এটা কি ধরনের রোল। এটা হচ্ছে এন্টারপ্রেনিউরিয়াল ডিসিশন মেকিং রোল, ডিসিশনাল রোল। There are three major categories of the role playing. Role playing তিন ধরনের, interpersonal, informational, decisional. Decisional এর একটা রোল হচ্ছে নেগোশিয়েট করা, একটা রোল হচ্ছে নতুন কিছু ইনিশিয়েট করা, একটা হচ্ছে কনফ্লিক্ট রিজলভ করা, আর একটা হচ্ছে ইনফরমেশন রিসোর্স অ্যালোকেট করা। তো আমরা যদি প্রশ্ন করি যে রিসোর্স অ্যালোকেশন হোয়াট টাইপ অফ রোল, ইনফরমেশনাল অর ডিসিশনাল অর ইন্টারপার্সোনাল, তাহলে এটার আনসার হচ্ছে ডিসিশনাল রোল। অ্যালোকেট, রিসোর্স অ্যালোকেট করা, বিভিন্ন ডিপার্টমেন্ট গুলোতে রিসোর্স অ্যালোকেট করা, বাজেট করা। বাজেট করার যে রোলটা সেটা হচ্ছে ডিসিশনাল রোল। সো আমরা মিন্সবার্গের 10 ম্যানেজারিয়াল রোলের যে চার্টটা আছে ওই চার্টটা একটু ভালো করে পড়বো, তাহলে আমরা আনসার করতে পারবো। একটু হয়তো সিনোনিম থাকবে, যেহেতু ডিরেক্ট কোশ্চেন করা যাচ্ছে না। আরেকটা কোশ্চেন হতে পারে হোয়াট আর দ্য রিকোয়ার্ড স্কিলস এট ডিফারেন্ট লেভেলস অফ ম্যানেজমেন্ট। এক এক লেভেলে এক এক রকমের স্কিল দরকার। টপ লেভেল ম্যানেজমেন্ট মাস্ট কন্টেন কনসেপচুয়াল স্কিল, মিড লেভেল ম্যানেজমেন্ট মাস্ট হ্যাভ হিউম্যান রিলেশনস স্কিল, এন্ড ফার্স্ট লাইন অর লোয়ার লেভেল ম্যানেজমেন্ট মাস্ট হ্যাভ দ্য টেকনিক্যাল স্কিল। কোন লেভেলে কোন স্কিলটা বেশি দরকার, এটা একটা প্রশ্ন। Is management science or arts? Explain. Management is science or arts? দুই লাইনে explain করবা। Management is science and arts both, because managers make the decision based on emotion. That's why management is arts. And management must, sometimes managers make the decision based on logical approach, mathematical approach. That's why management is science. Okay? তারপর হচ্ছে one head one plan. This is the kind of unity of command or unity of direction or division of labor. There are 14 principles according to Fayol. Fayol এর 14 principles টা তোমরা ব্লু কালারের যে স্লাইডটা দিয়েছি রবিনসের, সেখান থেকে 14টা প্রিন্সিপাল ভালো করে পড়বা, ওখান থেকে কোশ্চেন দিবে। যেমন what do you understand by the division of labor? Division of labor টা তুমি এক্সপ্লেইন করো নিজের ভাষায়, একটা লাইন লিখবা, শেষ। সেখানে এবারে 5 মার্ক থাকলেও এক লাইন লিখতে হবে। To create the specialization, to have the efficiency level with the repeated nature of the job. This is the significance of division of labor. Division of labor এর significance টা কি, কেন division of labor আসলো। একটা পুরো প্রসেসের একটা অংশ যখন এমপ্লয়িরা রিপিটেডলি করতে থাকে, it will generate the specialization. একটা কাজ বারবার বারবার করে, একটা পুরো প্রসেসের ছোট্ট একটা কাজ, repeated piece of work. So work structuring, breakdown of work structure. পুরো প্রসেস একজন সম্পন্ন করে না, একটা one pair of shoes may not be made by the one individual employee.
It will be made by the different employees. Someone may glue the shoe, someone may decorate the shoe, design the shoe. যে কোনো একটা কাপড় ready-made garments, one shirt may not be made by one individual. বড় বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলোতে একজন কাটে, একজন সেলাই করে, একজন বাটন লাগায়, একজন আয়রন করে। Okay, got it? And by having the repeated nature of the job, they will get some specialization. Okay. হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, অর্থি বলো। ও আচ্ছা, হ্যাঁ অর্থি, আমার ক্লাস হচ্ছে আজকে 3টা পর্যন্ত। তুমি 3টার পরে আমার সঙ্গে যোগাযোগ করো, কেমন? ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো কিভাবে পড়তে হবে এইগুলো কিন্তু আমি যখন ক্লাস নিয়েছি তখনও বলেছি, তোমরা রেকর্ডিং গুলো শুনবা। যখন প্রশ্ন দিব, প্রশ্ন হাতে পেয়ে গুগলে চলে যাবা, এটা হচ্ছে কথা। গুগলে গেলে গুগলে যাব না ম্যাম, হ্যাঁ, ইনশাআল্লাহ। গুগল সার্চ করে যে কপি পেস্ট করলে গুগল তোমাকে উল্টাপাল্টা কথা বলবে, আমার লেকচারের সাথে মিলবে না। তখন দেখা যাবে যে আমি যেটা পড়াইছি তোমার লেখার মধ্যে সেগুলোর কিছুই নাই। আমি তোমাকে প্রশ্ন দিব প্ল্যানিং কাকে বলে, তুমি আমার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের পুরো প্রসেস তুলে দিবা। গতবার তোমাদের একজন স্টুডেন্ট, তোমাদের এক বড় ভাই এই কাজটা করছে এবং সে আমার সাথে আর্গিউ করতেছে। আমি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট সাবজেক্টটাও পড়াইনি ওদেরকে, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের প্রসেসও পড়াইনি, সে পুরো প্রসেস লিখে দিচ্ছে, গুগলে পাইছে। তাকে প্রশ্ন করা হয়েছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানিং পড়ছি না টাইপস অফ অপারেশনাল প্ল্যানে? স্ট্র্যাটেজিক প্ল্যানিং কাকে বলে পড়ছি না গত ক্লাসে? কেউ কথা বলে না। জি ম্যাম। দেখাই একটু, তাহলে তোমরা হয়তো কিছুটা বুঝতে পারবা যে মিস্টেক গুলো থেকে শেখা দরকার আমাদের, তাই না? জি। তাকে আমি প্রশ্ন দিয়েছিলাম এই জিনিসটা। এই জিনিসগুলো আমরা গত ক্লাসে পড়েছি। এই যে ট্যাকটিক্যাল প্ল্যান, হ্যাঁ এখানে স্ট্র্যাটেজিক প্ল্যান আছে না? এই যে দেখো স্ট্র্যাটেজিক প্ল্যান, এই সিম্পল জিনিসটা তাকে আমি দিয়েছি যে স্ট্র্যাটেজিক প্ল্যান কাকে বলে, এক্সাম্পল দাও। স্ট্র্যাটেজিক প্ল্যানের এক্সাম্পল হচ্ছে লাইক মুভস টু অ্যাচিভ ডাইভার্সিফিকেশন, ইনভেস্টমেন্ট creation, investment priorities. These are the plan. Strategic plan developed by top level management. Merger, acquisition, joint ventures. এই টাইপের যে ডিসিশন গুলো, অথবা নতুন একটা বিজনেস শুরু করা, moves to achieve diversification, or market development strategy to move to a new geographic area. একটা নতুন দেশে আমরা আমাদের ব্রাঞ্চ ওপেন করব। These are the strategic plan. এই হচ্ছে এক্সাম্পল। এই ছিল প্রশ্ন। What do you understand by strategic planning? And just give some examples of strategic plan with example. এরকম খুবই সহজ, তাই না? এখন সে গুগলে গেছে, গুগল তারে পুরো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের প্রসেসটা দেখাইছে। There are 5 stages in the strategic management process. Strategic management কে অনেকে আবার strategic planning process ও বলে কোন অথর। যেটা আমি হচ্ছে যে আমি আরেকটা কোর্স পড়াই বিবিএ, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। সেখানে আমার বিবিএ এর স্টুডেন্টদেরকে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে আমি এই 5টা স্টেজ পড়াই। এটা আছে, নাই যে দুনিয়াতে তা না। সে পুরো 5টা প্রসেস, 5টা স্টেজ, ডেভেলপিং ভিশন, মিশন, সেটিং অফ ক্রাফটিং স্ট্র্যাটেজি, ইমপ্লিমেন্টিং এন্ড ইভালুয়েটিং। পুরো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের 5টা প্রসেস ইন ডিটেইল যা পাইছে গুগলে পুরাটা কপি করে পেস্ট করে দিয়েছে। এরপরে আমার সাথে আর্গিউ করতেছে যে এটা তো একটা নন ডিপার্টমেন্টাল কোর্স। হ্যাঁ বুঝছো, তোমাদের এটা নন ডিপার্টমেন্টাল কোর্স। আই স্ট্রংলি জি ম্যাম, প্রচুর ট্যালেন্ট। ওকে, তোমাদের এটা হচ্ছে নন ডিপার্টমেন্টাল কোর্স। সুতরাং তোমরা ম্যানেজমেন্ট ওইভাবে হয়তো তোমরা একটা কোর্স করতেছো, কিন্তু বিবিএ এর স্টুডেন্টরা মনে করো যে আরো অনেকগুলা কোর্স করতেছে, তাদের আন্ডারস্ট্যান্ডিং হয়তো একটু ডিফারেন্ট হবে বা বুঝবে ভালো। ও বলতেছে যে আমি তো আপনাদের মতো পড়াইবেন ম্যাম। হুম, আমাদের কি বাজেট যে একটা সেকশন আছে এটা পড়াইবেন? না না,
আমিনুল স্যার বলছিল যে ম্যামকে একটু বললো যেটা যেন পড়ায়, মানে আমার প্রজেক্টে লাগে বা থিসিস এটা লাগে। আর তোমাদের ফিনান্সের কোর্স আছে না? বাজেট মেইনলি তো ফিনান্সের রেডি করে। ফিনান্স গেছে ম্যাম উপর দিয়ে পড়ায় নেই। ফিনান্সের কিছুটা জিনিস আছে যেটা আমরা ওই যে অপারেশনস ম্যানেজমেন্ট যখন পড়বো, প্রোডাকশন এন্ড অপারেশনস ম্যানেজমেন্ট যখন রিস্ক ম্যানের বই থেকে পড়বো, তখন আমরা কিছু ক্যালকুলেশন করব। ঠিক আছে, ওই চ্যাপ্টার গুলোতে আছে কিছুটা। এটা আমাদের অপারেশনস ম্যানেজমেন্টের পার্সপেক্টিভ থেকে আমরা পড়বো। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম যে তোমাদেরকে পার্সপেক্টিভটা একটু বোঝার চেষ্টা করবো, এবং তোমরা ক্লাসে কি পড়ানো হচ্ছে এটার উপরে জোর দিবা, গুগল কি বলতেছে সেটার উপরে জোর দিবা না। এই স্ট্র্যাটেজিক প্ল্যান লিখে তুমি গুগলে সার্চ দাও, তোমার পুরো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের প্রসেস দিয়ে দিবে সে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর প্রসেসটা দিয়ে দিবে, এবং এক এক অক্ষর এক এক ভাবে দিবে। সুতরাং পাজল হওয়ার দরকার নেই। আমাদের এখানে স্লাইড গুলো অ্যাভেলেবেল আছে, আমাদের পিডিএফ আছে অ্যাভেলেবেল। টিফিনের বইয়ের পিডিএফটা না হয় একটু দেখে নিবা, ওখানে এক্সাম্পল পাবা, অথবা রেকর্ডিং থেকে শুনে নিবা। গুগলে যাওয়ার দরকার আছে এইটুকুন বোঝার জন্য? আমাদের ক্লাস এনাফ না স্ট্র্যাটেজিক প্ল্যান বোঝার জন্য? allocation of decisions of allocation priorities, এটাই অনেকটা বাজেটিং মানেই হচ্ছে যে একটা ফিউচার স্টেটমেন্ট রেডি করা, ফিনান্সিয়াল স্টেটমেন্ট রেডি করা, যে ফিউচারে আমার আয় ব্যয়ের যে একটা স্টেটমেন্ট, এই হচ্ছে বাজেট। সরকার কি করে? ডেফিসিট বাজেট ডিক্লেয়ার করে, আর আমরা যারা ইন্ডিভিজুয়াল তারা সবসময় সারপ্লাস বাজেটে থাকি, তাই না? আমাদের হাতে যা আছে তা দিয়ে আমরা খরচ করার চেষ্টা করি, আর সরকার চিন্তা করে ফিউচারে ইনকাম হবে সেখান থেকে খরচ করবো, ডেফিসিট বাজেট। তার হাতে যত টাকা আছে তার চাইতে বেশি বাজেট সে তৈরি করে, তাই না? সরকারের বাজেট গুলো মাঝে মধ্যে দেখবা, পত্রিকাতে তো বাজেট গুলো আসে, তুমি একটু পড়বা তাহলে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। সরকারের যে ইনকাম থাকে, হাতে যে পরিমাণ ক্যাশ ইন হ্যান্ড থাকে, যে পরিমাণ রিজার্ভ থাকে, সেটার বাইরে যে সে বাজেট করে, ডেফিসিট বাজেট বলি এটা। গভর্নমেন্টের বাজেট গুলো সবসময় ঘাটতি বাজেট, শুনেছি না শব্দটা? এস্টিমেটেড বাজেট, তারা এস্টিমেট করে যে ফিউচারে এই পরিমাণ টাকা আমাদের হাতে আসবে, এইভাবে এই এত পরিমাণ ট্যাক্স কালেক্ট হবে, সবই ফোরকাস্টেড, অনুমান করে করে তারপরে ঘাটতি বাজেট তৈরি করে। ওকে, সো আমরা এখন আমাদের ডিসকাশনে চলে যাই। decision making, managing decision making and problem solving. The nature of decision making, this is the choice of alternatives. What do we understand by the decision making? This is one of the major tasks of management, and this is the choice of alternatives. There are so many alternatives in our life and we must make a decision. So what's the decision making process? And what are the types of decisions? এই চ্যাপ্টার থেকে আমরা মেইনলি দুটো জিনিসই পড়বো, খুব বেশি কিছু না, তিনটা প্রশ্ন এই চ্যাপ্টারে। What are the decision making conditions, what are the types of decisions, and what's the decision making process? এই তিনটা কোশ্চেন একটু ভালো করে পড়বা, পিডিএফ থেকে যদি সম্ভব হয় একটু পড়ে, আর না হয় স্লাইড থেকে পড়লেও হয়। Programmed decision and non-programmed decision, a decision that is fairly structured or recur with some frequency. যে ডিসিশন গুলো আমরা বারবার ইউজ করি সেগুলোকে আমরা বলি প্রোগ্রাম ডিসিশন। ফ্রিকোয়েন্টলি যেগুলো ইউজ করি বারবার, রিকার মানে পুনরায়। নন প্রোগ্রামড ডিসিশন, সাডেন একটা ডিসিশন, কন্টিনজেন্ট ডিসিশন, a decision that is relatively unstructured and occurs much less often than a program decision. Program decision এর মধ্যে এরকম বারবার ওই ডিসিশন গুলো আমাদের দিতে হয় না, বছরে এক দুইবার হয়তো ডিসিশন গুলো মুখোমুখি হতে হয়, ডিসিশন ক্রাইটেরিয়া গুলো মুখোমুখি ফেস করতে হয়। This is known as non-program decisions. And there are three conditions in which you make the decision. Decision making based on certainty, based on uncertainty, and based on risk. Managers sometimes make the decision based on certainty. Conditions is certain.
sequence, consequences is certain. ফলাফলটা তার জানা থাকে. For example, if we consider the investment in government bond and security, or we purchase the জাতীয় সঞ্চয়পত্র, the interest rate is fixed. আমরা 1 লাখ টাকার সঞ্চয়পত্র কিনলে 900 টাকা পাবো. ফিক্স না? So if outcome is fixed, আমরা কত টাকা ইনভেস্ট করলে কত টাকা পাবো, এটা যদি ফিক্স থাকে সেই ডিসিশন গুলোকে আমরা বলি ডিসিশন মেকিং বেসড অন সার্টেইনটি. I hope this is clear. 1 লাখ টাকা ইনভেস্ট করলে 1000 টাকা করে পাবো, এটা হচ্ছে ফিক্সড, সার্টেইন. So outcome or consequences is well known, যখন আমাদের খুব ভালো করে জানা থাকে. Okay, now risk. Sometimes management or managers make the decision by calculating some risk. What's the calculation? Like a coefficient of variance, standard deviation, by considering the standard deviation or coefficient of variance. Coefficient of variance or variation, এগুলো সম্পর্কে আইডিয়া আছে? Standard deviation, তোমরা স্ট্যাটের কোন কোর্স করেছো? স্ট্যাটিস্টিক্স, বিজনেস স্ট্যাটিস্টিক্স, এই ধরনের কোন কোর্স তোমাদের আছে? So তাহলে তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন or coefficient of variation. So this is the decision making under the risk. Sometimes management can calculate the risk level of significance, 5% level of significance থেকে তারা রিস্কটা ক্যালকুলেট করে. একটা জিনিসের দাম বাড়লে আরেকটা জিনিসের দাম বাড়তে পারে, একটা জিনিসের দাম কমলে আরেকটা জিনিসের দাম কমতে পারে. এগুলোর উপরে অনেকগুলো রিস্ক তারা ক্যালকুলেট করে. রিস্ক ক্যান বি ক্যালকুলেটেড বাই দ্য ট্রেন্ড অ্যানালিসিস. যদি গরম এরকম পড়ে তাহলে সামার ড্রেসগুলো এরকম সেল হবে, যদি শীতের মাত্রাটা এরকম হয় তাহলে শীতের ড্রেসগুলো হবে, আর শীত যদি একটু কম হয় তাহলে সেল একটু কম হবে, উইন্টার গার্মেন্টস গুলোর সেলটা একটু কম হবে. এই যে রিস্ক গুলো দে ক্যান ফোরকাস্ট বাই অ্যানালাইজিং সাম ট্রেন্ডস from 5 years trend, or they can calculate this through the scatter diagram or trend analysis. যে 2019 কি রকম ছিল, 18 তে কি রকম ছিল, তাদের হয়তো একটা ডেটা আছে, ডেটাগুলো অ্যানালাইসিস করে, এটাকে আমরা বলি ট্রেন্ড অ্যানালিসিস. যে 2017 তে এরকম সেল হয়েছে, 2018 তে এরকম, 19 এরকম, 20 কি রকম হতে পারে. So they are going to make the decision by calculating some risk. Sometimes there are information to calculate the risk and to create the forecast. পূর্বানুমান করাটা হয়তো কিছুটা সহজ হয় if they have sufficient data, previous data, past data, and they have the opportunity to calculate the risk, and they are going to take the decisions. This is the decision making based on risk. যখন কিছু তাদের এক্সপেরিয়েন্স থাকে, আগের data থাকে, they can create some forecast. There are so many forecasting techniques or tools organizations use to make the business decision. তারা forecasting tool গুলো ইউজ করে. forecasting tool গুলোর মধ্যে অনেক রকম প্র্যাকটিস আছে, ট্রেন্ড অ্যানালিসিস আছে, স্ক্যাটার ডায়াগ্রাম আছে, ফিশবোন ডায়াগ্রাম আছে, হ্যাঁ, কজ এন্ড ইফেক্টের যে ফিশবোন ডায়াগ্রাম, শিকাওয়া ডায়াগ্রাম হয়তো তোমরা পড়ে আসছো স্ট্যাটিস্টিক্সে. So coefficient of variance and standard deviation. Deviation হলে কতটা হতে পারে? মনে করো যে 1 লাখ টাকায় 1000 টাকা, তারা চিন্তা করে যে 1000 টাকার জায়গায় হয়তো 900 টাকা হতে পারে, 100 টাকা রিস্ক থাকে. এভাবে যে ক্যালকুলেশনটা, সেটাকে আমরা বলি decision making based on risk. And another condition is decision making under uncertainty, and in that cases there is no previous data. Maybe this is very emerging industry, হতে পারে যে এই বিজনেসটা তারাই প্রথম করছে, a newly emerged industry. So in that situations there is no previous data which can be calculated to calculate the risk or to have some forecast. So in that situations management make the decision based on uncertainty. তার হাতে যেহেতু কোনো ডেটা থাকে না, কোনো ইনফরমেশন থাকে না, কোনো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থাকে না, in that situations management may take the decision based on uncertainty. And in that cases organizations or managers make the decision
by having the maximin strategy or minimax strategy. What is maximin? Maximin means best of the maximax strategy or minimax strategy. Maximax means best of the best. তারা চিন্তা করে যে অনেক হয়তো ডিমান্ড হবে এরকম একটা চিন্তা করে। If the managers are highly optimistic, ম্যানেজারদের নেচার যদি হয় এরকম যে সে খুব আশাবাদী হয়, অপটিমিস্ট পার্সোনালিটি হয়, সো যেহেতু কোনো ডেটা নাই, they will make the decision based on uncertainty. পুরো ব্যাপারটাই হচ্ছে uncertain, যে either demand will increase or decrease, demand will be high or low, দুটোই হতে পারে এরকম যদি হয়, either demand will be high or low, দুটো হওয়ারই হয়তো চান্স আছে 50-50. So the optimist managers make the decision based on maximax strategy. What is maximax? Best of the best. সে চিন্তা করে যে ডিমান্ড যদি বাড়ে তাহলে 700 হবে, আর ডিমান্ড যদি কমে তাহলে হয়তো 300 হবে. So whether they will have create the capacity for making the product 700 or 300. So who are optimist, they will build their capacity in the large scale and they will produce 700 units by conceptualizing that the demand will be high. But who are highly pessimist, যারা খুবই conservative, pessimist, হতাশাবাদী, হতাশাবাদী এই সেন্সে যে they are very conservative, তারা রিস্ক নিতে চায় না, they want to avoid the risk. Some personality, they want to make the risk, they want to take the risk. But some personality contains they don't want to take the risk, they want to avoid the uncertainty. কিছু কিছু দেশের মানুষ আছে, কিছু কিছু কালচারের মানুষ আছে যারা রিস্কটাকে অ্যাভয়েড করতে চায়, the risk avoid propensity is very high, uncertainty to risk. So in that situations, managers may take the decision based on minimax strategy. Minimax means best of the worst. যদি ডিমান্ড কমে তাহলে কত কমতে পারে সেটার উপরে বেস করে তারা ডিসিশন নেয়, আমরা বলি minimax strategy. So in case of uncertainty, there are so many strategies managers may follow: minimax or maximax or minimax, Laplace or regret. There are some calculations also. কিছু ক্যালকুলেশন আছে এখানে যে আনসার্টেইনটি এই সিচুয়েশনে ম্যানেজার কিভাবে ডিসিশন নিয়ে থাকে। ওকে, ডিসিশন মেকিং কন্ডিশনস গুলো সবার কাছে ক্লিয়ার? দেখো এখানে লেখা আছে সুন্দর করে, এগুলো একটু পড়বা। ডিসিশন মেকিং বেসড অন সার্টেইনটি, এটার এক্সাম্পল হচ্ছে পারচেজিং দ্য গভর্নমেন্ট বন্ড এন্ড সিকিউরিটি। Understood? সবাই চুপচাপ করে বসে আছে, কেউ একজন বলো। রাজু আহমেদ। আমি ম্যাম বলতেছি কিন্তু বাট আনমিউট করে বলতেছি। So any confusion? বুঝতে কষ্ট হচ্ছে? Uncertainty, certainty and risk, তিনটা কন্ডিশনে ম্যানেজার ডিসিশন। কখনো কখনো তারা সার্টেন থাকে যে কত টাকা ইনভেস্ট করলে কত টাকা লাভ হবে, কিছু সার্টেন ইনভেস্টমেন্ট করে থাকে তারা, বিশেষ করে ব্যাংকগুলো দেখবা একটা এফডিআর করে রাখে, ওরা নিজেদের ব্যাংকে নিজেরা এফডিআর করে রাখে, সার্টেনটি পাওয়া যায়। ফিক্সড ডিপোজিট, 1 কোটি টাকার ফিক্সড ডিপোজিট করে রাখে, জানে যে 1 কোটি টাকার ফিক্সড ডিপোজিট করলে কত টাকা তাদের মাস মাস লাভ হবে, ইন্টারেস্ট কত আসবে। এই ইনভেস্টমেন্টটা, এই ডিসিশনটা, ইনভেস্টমেন্টের এই ডিসিশনটাকে আমরা বলছি ডিসিশন মেকিং আন্ডার সার্টেনটি। গভর্নমেন্ট সিকিউরিটি, গভর্নমেন্ট বন্ড কিনে রাখা, জাতীয় সঞ্চয়পত্র কিনে রাখা, 10 লাখ টাকার জাতীয় সঞ্চয়পত্র কিনে রাখলাম, 10,000 টাকা আসবে more or less. So this kind of investment is very certain, a condition in which the decision maker knows with reasonable certainty what the alternatives are and what conditions are associated with each alternative.
কনফিউশন থাকলে বলো। স্টেট অফ রিস্ক, a condition in which the availability of each alternative and its potential payoffs. Payoffs মানে হচ্ছে যে কোনটা ছাড়লে কোনটা নিলে কত রকমের কি রকম লাভ ক্ষতি আছে। আমি যদি মাছের ব্যবসা করি তাহলে কি রকম আমার অপরচুনিটি লস আছে, আর যদি মাছের ব্যবসা না করে আমি কাপড়ের ব্যবসা করি তাহলে সেখানে কি রকম লাভ ক্ষতি আছে। আমি যে কোনো একটা ব্যবসায় হাত দিতে পারবো, সুতরাং আমি কোথায় যাব? সো দে আর ক্যালকুলেটিং দ্য রিস্ক। সো প্রজেক্ট ওয়ার্ক গুলো সাধারণত রিস্ক ক্যালকুলেট করে নেয় আগে। যে কোনো একটা প্রজেক্ট ওয়ার্কে যাওয়ার আগে, প্রজেক্ট প্রপোজাল রেডি করার আগে দে আর ক্যালকুলেটিং দ্য রিস্ক বাই অ্যানালাইজিং সাম ডেটা। Payoff and cost are all associated with probability estimates. সম্ভাবনাগুলোকে তারা estimate করে। There are some maths here. They are using maths. State of uncertainty, a condition in which the decision maker does not know all the alternatives. কোন দিকে গেলে কি হবে বুঝতে পারে না। Either they will create the large capacity or a small capacity. তারা কি ক্যাপাসিটি বাড়াবে নাকি কমাবে, কম দিয়ে শুরু করবে না বেশি দিয়ে শুরু করবে। What would be the demand? This is very uncertain. ডিমান্ড বাড়তেও পারে, ডিমান্ড নাও বাড়তে পারে। ডিমান্ড 700 হতে পারে, ডিমান্ড 1000 হতে পারে। এখন 1000 এর জন্য তারা ক্যাপাসিটি বিল্ড আপ করবে না 700 এর জন্য ক্যাপাসিটি বিল্ড আপ করবে। স্মল ক্যাপাসিটি আর লার্জ ক্যাপাসিটি। দুটো বিল্ডিং ভাড়া নিবে নাকি একটা বিল্ডিং ভাড়া নিবে, দুটো মেশিন কিনবে নাকি একটা মেশিন, বুঝে উঠতে পারে না। Alternatives are not well known. তারা 3টা মেশিনের অর্ডার দিবে নাকি 2টা মেশিনের অর্ডার দিবে, এটা নিয়ে তারা বুঝে উঠতে পারে না। আর রিস্কের ক্ষেত্রে তারা চিন্তা করতে পারে, তাদের হয়তো একটা ফোরকাস্টিং টেকনিক তারা ইউজ করতে পারে। না বুঝলে বলো। ম্যাম এইদিকে অনেক বেশি আওয়াজ হয়ে যাচ্ছে তো, যার কারণে আমি সব কথা ক্লিয়ার বুঝতেছি না, পরে রেকর্ড দেখতে হবে আর কি। ঝড় বৃষ্টি হচ্ছে অনেক। তাই না? জি ম্যাম। Last question হচ্ছে steps in rational decision making. Organizations sometimes make the decision based on intuition. Decision making টা অনেক সময় intuitive decision making হয়ে থাকে। Intuitive decision making হচ্ছে management or managers make the decision based on intuition, based on subconscious mind, based on emotions or personal feelings, which we call intuitive decision making. But organization can be followed by the rational decision making process. What's the rational decision making process? These are the steps. Recognize and define the situation. Stimulus may be positive or negative. So first they identify the problem. আমরা কোন বিষয়ে decision নিব। For example, their turnover rate is increasing. For example, they want to locate in a new location. So what would be the best suited location? They want to choose a supplier. Then which supplier will give them more discount and the quality raw materials with the discounted price, and by having the squeezed lead time. So কোন সাপ্লায়ার তারা সিলেক্ট করবে, কোন সাপ্লায়ার তাদের জন্য সবচেয়ে ভালো ডিল করবে, তাদের সাথে ডিসকাউন্ট দিবে, ভালো কোয়ালিটি প্রোডাক্টটা কম দামে পাবে। So there are varieties of decision criteria, there are varieties of problems in which management need to take the decision. So they must recognize and define the situation. For example, employees' absenteeism rate is very high, or employees' productivity is not increasing. So how to increase the productivity level? This is the problem. How to increase the productivity level? There is no significant productivity of the employees. তাদের এমপ্লয়ীদের প্রোডাক্টিভিটি কম, এখন কিভাবে তাদেরকে আরো বেশি প্রোডাক্টিভ করা যায়? This is the problem. Then they identify the alternatives. How to resolve these problems? There are so many alternatives they may analyze. For example, to stop the turnover rate. Turnover means employees are leaving the organization. Employees চাকরি ছেড়ে চলে যাচ্ছে।
আসে 2-3 মাস থাকে, 2-3 মাস পরে তারা অন্য অর্গানাইজেশন চলে যায়। এই টার্নওভার রেটটা অর্গানাইজেশনের জন্য অনেক এক্সপেন্সিভ হয়, অনেক খরচ, কিছু হিডেন কস্ট, যেটা ইনট্যাঞ্জিবল কস্ট, ইনট্যাঞ্জিবল এন্ড হিডেন যেটা। সো টার্নওভার রেটটা অর্গানাইজেশন কি করতে চায়, কমাতে চায়। অনেক সময় যায় 40% 50% টার্নওভার রেটও থাকে অর্গানাইজেশনে, যেটা অর্গানাইজেশনের জন্য ডিভাস্টেটিং, তাদের প্রফিটেবিলিটিটাকে স্কুইজ করে দেয়, কমিয়ে দেয়। একজন এমপ্লয়িকে হায়ার করতে চেয়ে তাদের কিছু খরচ হয়, তাকে আবার অর্গানাইজেশন কালচারটাকে অরিয়েন্ট করার জন্য তার কিছু খরচ হয়। সো ইন দ্যাট সিচুয়েশনস ম্যানেজমেন্ট ট্রাই টু reduce the turnover rate. So how to stop the turnover rate or how to reduce the turnover rate? There are so many alternatives. They can increase the benefits, they can increase the basic salary, they can change the selection process. There are so many alternatives to decrease the turnover rate. So identify the alternatives. For example, their problem is to identify the supplier, which one is best suited supplier. There are 5 suppliers. These are the 5 alternatives. And they want to locate in a new geographic location, and the location may be Japan, Indonesia, Thailand, and Singapore. Then which one is best suited location? There are 4 alternatives they must analyze. So second step is identify the alternatives. How many alternatives they are going to analyze. কতটা alternative তাদের হাতে আছে সেটা তারা identify করে. Then evaluate the alternatives by analyzing, by giving some weights to the variables. For example, they want to choose a location. Either Dhaka or Chittagong. Now, what's the labor cost of Dhaka in Dhaka city, and what's the labor cost in Khulna or Chittagong? So there are some variables. What's the raw material cost if they establish the plant in Dhaka city? What's the raw material cost? And what about the proximity to the market? জিনিস তো তৈরি করলাম, মার্কেটে নিতে কত টাকা খরচ হবে? What's the transportation cost? So there are lots of variables they need to analyze. They evaluate the alternatives. অনেকগুলো অল্টারনেটিভ থাকে, অল্টারনেটিভ গুলোকে তারা বিভিন্ন ভেরিয়েবল গুলো দিয়ে জাজ করে। সো যখন তারা চিন্তা করে যে একজন সাপ্লায়ার চুজ করবে, তখন সাপ্লায়ারের 5 জন সাপ্লায়ারের কন্ডিশনস গুলো, ভেরিয়েবলস গুলো তারা জাজ করে। ফর এক্সাম্পল, সাপ্লায়ার 1 এন্ড সাপ্লায়ার 2। সাপ্লায়ার 1 কে যদি তারা অর্ডার করে, তাহলে সাপ্লায়ার 1 এর পারচেজিং প্রাইসটা হয়তো কম, কিন্তু ডিসকাউন্ট বা কোয়ালিটি হয়তো তাদের বেশি ভালো না। বা সাপ্লায়ার 2, সে হয়তো কোয়ালিটি ভালো দিচ্ছে, কিন্তু ডিসকাউন্ট হয়তো 10% এর জায়গায় সে 5% ডিসকাউন্ট দেবে, এরকম। সো দেয়ার আর সো মেনি ভেরিয়েবলস দে নিড টু অ্যানালাইজ। সো ইভালুয়েশন অফ অল্টারনেটিভ, দেন সিলেক্ট দ্য অল্টারনেটিভ। এরপর সবকিছু অ্যানালাইসিস করে দে উইল টেক দ্য ডিসিশন which is the best suited one, and they will go for implementation. And after implementation, there is a need to follow up. Implement করার পরে তারা দেখে, for example, to stop the turnover rate, they may decide they will increase the wage structure by 1%. যে 1% স্যালারি বাড়াই দেয়, 2000 টাকা করে স্যালারি বাড়াই দেয় to stop the turnover, to stop the immediate reduction of the turnover. তারা চিন্তা করতে পারে যে সিলেকশন প্রসেস যদি চেঞ্জ করতে চাই টু স্টপ দ্য টার্নওভার, তাহলে ইট টেকস টাইম, অনেক সময় লেগে যাবে। সো দে মে টেক দ্য ডিসিশন, দে উইল ইনক্রিজ দ্য বেনিফিটস ফর দ্য ওয়েজেস ফর দ্য এমপ্লয়িজ টু স্টপ দ্য টার্নওভার, and after 6 months they will follow what's the conditions of the turnover rate. অথবা 3 মাস পরে তারা দেখবে বা 6 মাস পরে তারা দেখবে টার্নওভার রেটটা আসলে কমেছে কিনা। Okay, got it? স্টেপ গুলো ক্লিয়ার? এই যে চার্টটা দেখতে পাচ্ছ, এই চার্টটা একটু ভালো করে পড়বা, এখানে এক্সাম্পল দিয়ে সুন্দর করে বুঝায় দিচ্ছে একবারে। ওকে ম্যাম। দেখো, রিকগনাইজিং এন্ড ডিফাইনিং দা ডিসিশন সিচুয়েশন, মানে আইডেন্টিফাই করা যে আমি কোন ব্যাপারে ডিসিশন নিতে যাব। সো ডিসিশন মেকিং এর এটা হচ্ছে ফার্স্ট এরিয়া, আইডেন্টিফিকেশন অফ দা প্রবলেম। Some stimulus indicates that a decision must be made. The stimulus may be positive or negative. Positive হতে পারে, নেগেটিভ হতে পারে, যে কোনো একটা ব্যাপারে আমি ডিসিশন নিতে চাই। For example, a plant manager sees that employees turnover has increased by 5%. Plant manager দেখলো যে তাদের এমপ্লয়ীদের 5% চাকরি ছেড়ে চলে যায়। ইয়ারলি হতে পারে, মান্থলি হতে পারে। Identifying alternatives, both obvious and creative alternatives are desired.
In general, the more important the decision, the more alternative should be generated. আমার ডিসিশনটা যত বেশি গুরুত্বপূর্ণ আমি তত বেশি অল্টারনেটিভ চিন্তা করব। যেমন আমি একটা ইন্ডাস্ট্রি নতুন একটা জায়গায় দিতে চাই, সো আমি অনেকগুলো এরিয়া চিন্তা করে রাখবো যে কোন এরিয়ায় গেলে আমার সবচেয়ে বেশি লাভ হবে, কাস্টমারদের ডিমান্ড বেশি আছে, আমার খরচ কম হবে, আমার লেবার কস্ট কম হবে, আমার র মেটেরিয়ালের কস্ট কম হবে, আমার প্রক্সিমিটি টু মার্কেট থাকবে, এনভায়রনমেন্টাল স্টেবল আছে কিনা, পলিটিক্যাল এনভায়রনমেন্টাল স্টেবল আছে কিনা। There are lots of alternatives. So in that situations, the plant manager can increase wages, increase benefits, and change hiring standards. তিনটা অল্টারনেটিভ প্ল্যান্ট ম্যানেজারের কাছে টু স্টপ দ্য টার্নওভার রেট। এটা হচ্ছে এক্সাম্পল। দে ক্যান ইনক্রিজ দ্য ওয়েজ, তারা ওয়েজ বাড়াতে পারে, বেনিফিট বাড়াতে পারে। বেনিফিট বলতে আমরা বুঝি ইন্স্যুরেন্স, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, এগুলোকে আমরা বলি ফ্রিঞ্জ বেনিফিটস। তো এগুলো একটু বাড়িয়ে দেওয়ার কথা চিন্তা করতে পারে, যে একটা ফেস্টিভ্যাল বোনাস বা একটা যে কোনো একটা বেনিফিটস তারা বাড়াতে পারে। এটা একটা ডিসিশন টু স্টপ দ্য টার্নওভার। চেঞ্জ হায়ারিং স্ট্যান্ডার্ড, অথবা তারা চিন্তা করে যে আমরা যে হায়ার করি পিপল ওইটার স্ট্যান্ডার্ডটা আমরা চেঞ্জ করবো, ওই সময় কিছু এগ্রিমেন্টে চলে যাবো সো দ্যাট এমপ্লয়িজ কান্ট মুভ easily. Then they evaluate alternatives. Each alternative is evaluated. প্রত্যেকটা অল্টারনেটিভ তারা স্ক্রিনিং করে। ফর এক্সাম্পল, ইফ দে ইনক্রিজ দ্য ওয়েজ, হোয়াট উইল হ্যাপেন, এটা নিয়ে তারা চিন্তা করে। ইফ দে ইনক্রিজ দ্য বেনিফিটস অর ইফ দে চেঞ্জ দ্য হায়ারিং স্ট্যান্ডার্ড, সবগুলোর নিয়ে, সবগুলোর ফিজিবিলিটি নিয়ে। ফিজিবিলিটি মিনস অ্যাচিভেবিলিটি, কতটা আসলে অ্যাচিভেবল এটা, ইটস স্যাটিসফ্যাক্টরিনেস অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস, এর ফলাফলটা আসলে কি রকম হবে, কোনটা কোন ডিসিশনে গেলে কি ধরনের ফলাফল আসবে। সো হোয়াটস দ্য কনসিকুয়েন্সেস। সো ইনক্রিজিং বেনিফিটস মে নট বি ফিজিবল, তারা চিন্তা করে যে ইনক্রিজিং বেনিফিটস এটা খুব একটা ফিজিবল হবে না, যথাযথ হবে না। ইনক্রিজিং ওয়েজেস অ্যান্ড চেঞ্জিং হায়ারিং স্ট্যান্ডার্ড মে স্যাটিসফাই অল কন্ডিশনস, তাদের মাথায় আসলো যে যদি আমরা স্যালারি বাড়িয়ে দেই অথবা হায়ারিং স্ট্যান্ডার্ডটা চেঞ্জ করি তাহলে আমাদের কন্ডিশনটা মোটামুটি স্যাটিসফাইড একটা কন্ডিশন আমরা পাবো। And selecting the best alternative, consider all situational factors and choose the alternative that best fits the manager's situation. So changing hiring standard will take an extended period of time. তারা বলে যে হায়ারিং স্ট্যান্ডার্ড যদি আমরা চেঞ্জ করতে চাই এটা সময় লেগে যাবে অনেক, টু কাট টার্নওভার। সো ইনক্রিজ ওয়েজেস, সবাই মিলে ডিসিশন নিল যে ঠিক আছে তাহলে আমরা ওয়েজটা ইনক্রিজ করি। Then they will go for implementation. The chosen alternative is implemented into the organization system and the plant manager may need permission from corporate headquarters. Decision নেওয়ার পরে plant manager কে অবশ্যই top level management থেকে approval নিয়ে আসতে হবে। The human resource department establishes a new wage structure. The HR department are to develop the new wage structure. Okay, then follow up. The last stage is there is what's the feedback of this decision. They must analyze the feedback at some in the future. What's the consequences? What's the results they face? They will have. Managers should ascertain the extent to which the alternatives chosen in step 4 and step 5. So the plant manager notes that 6 months later, turnover dropped to its previous level. Turnover কমে গিয়েছে, সেটা হয়তো 1% বা 2% এ নেমে আসছে। Then they will say their decision was correct. Okay, this is the total rational decision making process. So any problem? মোটামুটি তো আমরা স্টেপ গুলো বুঝতে পেরেছি নাকি? জি ম্যাম, বুঝে গেছে। সো পড়াশোনা আসলে কঠিন কিছু না, তাই না? পড়লে সবই সোজা, না পড়লে সবই কঠিন। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে আমাদের তো ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাচ্ছে। এই চারটা আমরা আর একবার যদি একটু সময় হয় একটু দেখলাম তাহলেই হয়ে গেল। বাট ম্যাম অনলাইনে অ্যাকচুয়ালি মনোযোগ দেওয়াটা কঠিন, সবথেকে কঠিন কাজ। এজন্য তো একটা কথা কতবার করে বলছি যাতে তোমাদের একবার না শুনলে যেন পরবর্তীবার পড়ার পরে শুনে যাও। ক্লাসে থাকলে ম্যাম নোট করতাম বা খাতা কলম নিয়ে একদম টপ টু বটম নোট করে একটু ক্লাস খাতা কলম নিয়ে বসে অভ্যাস করো, তাহলে হয় কি 1.5 ঘন্টা যে বসে আছো না, এই 2 ঘন্টায় তোমাদের কিন্তু অনেক পড়া হয়ে যায়, আর না পড়লে যায়।
আমার কাছে যেটা মানে আমি যেটা ফিল করি আর কি, যে অনলাইন ক্লাসের এই 1.5 ঘন্টার সময় যা পড়ানো হয় জি ম্যাম মোর দেন এনাফ, বিশেষ করে এই সাবজেক্টের জন্য। অন্যান্য কোর্সগুলো তো তোমাদের অনেক ক্রিটিক্যাল, সেখানে হয়তো তোমাদের এক্সট্রাঅর্ডিনারি এফোর্ট দিতে হবে, কিন্তু এই কোর্সের জন্য এক্সট্রা খুব বেশি পড়া দরকার হয়। ক্লাস রেকর্ড মানে ক্লাসে রেকর্ডিং শোনার চাইতে ক্লাস করাটাই আমার মনে হয় ভালো। সরাসরি শুনলাম, জিজ্ঞেস করতে পারলাম সরাসরি যে এই জিনিসটা বুঝি নাই, আমি আবার রিপিট করে দিলাম। তো এই 1.5 ঘন্টাই মনে করো এই সাবজেক্টের জন্য শেষ। এরা 1.5 ঘন্টা 3 ঘন্টা একটা উইকের জন্য, এটা মোর দেন এনাফ। তো এটাকে কাজে লাগাও, এই কনসেপ্টটা তোমরা এইভাবে চিন্তা করো, কেন এই কোর্সের পড়া তোমাদের এই ক্লাসেই শেষ হয়ে যায়, এরপরে যেন আর পড়তে না। আমার এইম হচ্ছে আই এম অ্যাটেম্পটিং টু ইট। আমার মনে হয় এটার জন্য আর বেশি সময় দেওয়া দরকার। ক্লাসে যেটুকু পড়াইতেন মানে সেটা ক্লাসে তো এই যে স্লাইড গুলো ধরে ধরে পড়াই দিলাম না, এরপর আর পড়া লাগে না ম্যাম, আর রেকর্ড গুলো আরেকবার শুনতে হবে। এই রেকর্ডিং শুনতে হলে তো সেই আর নিজে পড়ে ফেললেই পারে। সেম আবার এদিকে দেখেন ম্যাম, জানালা দিয়ে তাকাই দিছি, বৃষ্টি পড়তেছে, এখন যদি মনোযোগ দিই ক্লাসে। বৃষ্টির দিকে মনোযোগ দিকে কবিতা লিখতে হবে। বিথিরয় কই? বিথিরয় বিথিরয়ের কবিতাই শুনে ফেলি। জি ম্যাম আছি। বিথিরয় একটা কবিতাই শোনায় দাও আমাদেরকে। আমাদেরকে একটা কবিতা শোনাও তুমি। আমরা আজকে আর পড়তে চাই না, অনেক পড়ছি। ইয়েস ম্যাম, বহুত পড়া হয়েছে। একটা চ্যাপ্টার শেষ, ডিসিশন মেকিং চ্যাপ্টার শেষ। আমরা নেক্সট ক্লাসে গতকালকে প্ল্যানিং শেষ করলাম, এখন ডিসিশন মেকিং শেষ। পড়লে তো আসলে বেশি সময় লাগে না। নো ম্যাম। না ম্যাম পড়ে হ্যাঁ বলো ম্যাম আমি